মধ্যবিত্ত বাড়তি কোনো ছাড় পেল না। যা ছিল পুরনো ট্যাক্স এবং নতুন ট্যাক্স সেটাই থাকলো চাকরিজীবীদের জন্য। এছাড়াও প্রত্যক্ষ পরোক্ষ করেও কোনো পরিবর্তন নেই। আমার সঙ্গে এসেছেন নতুন অতিথি বিজেপি মুখপাত্র এবং ধনপত আগরওয়াল। ধনপতজি, কেন মধ্যবিত্তের প্রতি এত অবহেলা, কেন সেটাই তুলছেন প্রশ্ন সবাই। না, আমার মনে হয় মিডল ক্লাস বলে তো একটা বিষয় আছে এদেশে। আমার মনে হয় একটু এটাকে বোঝা উচিত। যদি অর্থমন্ত্রী মধ্যবিত্তীয়কে কোনো রকম যদি ট্যাক্স ছাড় দিয়ে দিত, তাহলে তো এটাই বলা হতো না এটা সামনে ইলেকশন মনে করে দেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, যেহেতু এটা ভোট অন অ্যাকাউন্ট, ফুল ফ্লেজেড বাজেট যখন দেওয়া হবে জুলাই মাসে, তখন দেখবেন মধ্যবিত্তীদের কি দেওয়া হচ্ছে। এখন এটা তো একটা হোয়াইট পেপার শুধু দেওয়া হবে, ভোট অন অ্যাকাউন্টে তো এটা 2019-এ আমার সম্ভবত যা মনে পড়ছে 2019-এও ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল, পীযূষ গোয়াল তখন ট্যাক্স ছাড় দিয়েছিলেন। না, ওটা যদি দেওয়া হয়ে থাকে তখন ওটা ইন্ডিকেটিভ ছিল যে ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি ট্যাক্স রেট কমানো হয়নি। তখন এটা মার্জিনালি এটা বলা হয়েছিল যে এটাকে আমরা 5 লাখ টাকা অবধি যাদের এগিয়ে আছে, ইনকাম আছে, তাদেরকে কোনো ট্যাক্স দেওয়া। বেসিক্যালি ট্যাক্স রেট কখনো অ্যামেন্ড করা যায় না এই সময়। এটা আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশন আছে সেই হিসাবে এখন দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সপেন্ডিচার বাজেট, দিস ইজ নট এ ইনকাম বাজেট। ভোট অন অ্যাকাউন্ট যেটা হয়, এখানে শুধু আগামী ইলেকশনের পর নতুন সরকার গঠন হবে, তাকে আর তার ইন্টারিম পিরিয়ডে কি খরচ করতে পারে তার পার্লামেন্ট থেকে একটা তার পারমিশন নেওয়া, আর এর থেকে বেশি কিছু নেই। এখানে যদি কেউ ভুল করে যদি বেশি খুব প্রলোভনী বাজেট যদি দেয়, সেটা ভুল হয়। এখানে একটা প্রশ্ন আসে, 2019-এ আপনাদের মাথায় যে পরিকল্পনা ছিল, 2024-এ এই 5 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে কিনা? রাম মন্দির আছে, জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পাঠ পুজো পাঠের অনুমতি আছে, তাই আর মধ্যবিত্তের করের ওপরে কেন গুরুত্ব দেব? বা শিল্পপতিরা আছেন। না না, শুনুন, আমি বলছি আপনাকে, আজকের দিন যেটা আমার মনে হয় যেটা বিশ্লেষণ করা উচিত, যে এই 10 বছর যে এই সরকারে কমপ্লিট হলো, আগামী যে ইলেকশন হচ্ছে, তখন আমাদেরকে একটা অ্যানালিসিস করা উচিত যে এই 10 বছরের সরকার কি করতে পেরেছে। আর 2 নম্বর, গত বছরের বাজেটে যে প্রভিশন ছিল সে অনুযায়ী এখন অ্যাকচুয়ালি কোথায় এসছে। সেখানে ফিসক্যাল ডেফিসিট একটা ব্যাপার, যে 5.9% ফিসক্যাল ডেফিসিট প্রজেক্ট করা হয়েছিল, সেখানে 5.1% ফিসক্যাল ডেফিসিট নিয়ে আসা হয়েছে। জাস্ট আপনাকে ডিস্টার্ব করছি আমি, সরি। আমি বলছি যে ফিসক্যাল ডেফিসিট কটা লোক, আমার এই দর্শক, তারা খায় না মাথায় মাখে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার পকেটে ফিসক্যাল ডেফিসিট যখন হবে, তখন তো আমার মনে পড়বে যে রাষ্ট্র আছে আমার মাথার উপরে। এর ইম্প্যাক্ট কিন্তু ফিসক্যাল ডেফিসিট যদি আনকন্ট্রোল হয়ে যায়, তার ডাইরেক্ট ইম্প্যাক্ট ইনফ্লেশনে চলে আসে। ইনফ্লেশন অ্যান্ড ফিসক্যাল ডেফিসিট দুটো কিন্তু রিলেটেড। আপনি যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কী হয়েছে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কি হয়েছে, তারা কোয়ান্টিটেটিভ ইজিং করে টাকা ছেড়ে দিয়েছে বাজারে, ইনফ্লেশন হয়ে গেছে। তো ইনফ্লেশনের ইম্প্যাক্ট তো সাধারণ মানুষের উপর পড়বে। এবারে ইনফ্লেশন যেহেতু কন্ট্রোল, কেন? বিকজ ফিসক্যাল ডেফিসিট ইজ ইন কন্ট্রোল, ইকোনমিক ম্যানেজমেন্ট ইজ আন্ডার কন্ট্রোল। আর যা খরচ করা হয়েছে, এই ফিসক্যাল ডেফিসিট যেটা হয়েছে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরিমাণ আপনি জানেন, 10 লক্ষ কোটি টাকা গত বছর করা হয়েছিল, আর এটাকে এইবারে অর্থমন্ত্রী বলেছেন 11% আবার বাড়াবে। তো তার ইন্ডাস্ট্রির ইম্প্যাক্ট। ডক্টর গঙ্গোপাধ্যায়ের কাছে আমি একটু যাই। আপনি বললেন যে, বা অর্থমন্ত্রীও বললেন যে ফিসক্যাল ডেফিসিট 5.8%, 5.9 থেকে 5.8%। 26-এর মধ্যে 4-এ আসা সম্ভব? ইম্পসিবল, আসতে পারবে না, কারণ সেরকম কোনো ইন্ডিকেশন ভোট অন অ্যাকাউন্টসের বাজেটের মধ্যে দেওয়া হয়, এটা কিছুতেই আসতে পারে না। এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে আমি দেখি। সরকার কি আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে আছে নাকি? সরকারের দায়িত্ব আছে। যদি এই প্রশ্নটা বলা যায় কমে গিয়ে 4-এ আসবে যদি বলা হয়, তাহলে তো এটা দাঁড়াবে যে আমাদেরকে তাহলে কোনো কিছু করতে হবে। আমার তো কোনো দেখতে পাচ্ছি না। আমি তো বাজেট 18-19-এ তো 3.5% নিয়ে আসছে। এটা তো কোভিডের কারণে যে হলো, তারপরে ফিসক্যাল ডেফিসিট হয়েছে। তার আগে তো ফিসক্যাল রেসপন্সিবিলিটি, বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টে বলা আছে আপনি 3% অবধি রাখতে পারেন। আর ওটাকে 14-15 যখন সরকার এসছে, তারপরে গ্র্যাজুয়ালি ম্যানেজ করে এটা 2018-19-এ 3.5% ছিল। এটা তো
যেহেতু কোভিড পজিশন এসছে আচ্ছা। তারপরে এটাকে বাড়ানো হয়েছে, এটা তো এখন সেটা আবার ওইরকম ম্যানেজ করা হবে। তো গত বছরই বলা হয়েছে কোভিডটা তো শুধু Fiscal- ভারতবর্ষে হয়নি, না, না, সারা পৃথিবীতে কোভিড সারা হয়েছে। পৃথিবীতে কিন্তু ফিসক্যাল ডেফিসিট বেড়েছে, কিন্তু ওখানে ফিসক্যাল ডেফিসিট বেড়েছে মানে কি হয়েছে, ইনফ্লেশন বেড়ে গেছে। Inflation- এখানে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করে রাখার জন্য ফিসক্যাল ডেফিসিট হয়েছে। কৌশিক ক্যাপিটাল বিশ্বাস, আসছে অশোকদার কাছে আসবো। আমি একটা শুধু শেষ করেছি, হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আপনার জানা উচিত। 2014-তে যখন সরকার এসছে তখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল মাত্র 5,60,000 কোটি টাকা। এখন টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখন হয়ে গেছে 18,60,000 কোটি টাকা। তার মধ্যে সরকারি যেটা বাজেটে প্রভিশন সেটা 10 লক্ষ কোটি টাকা, আর বাকি যে রাজ্য সরকারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য অ্যাডিশনাল দেওয়া হয়েছে সেটা 3,70,000 কোটি টাকা, আর প্রাইভেট সেক্টরকে 4,90,000 কোটি টাকা। টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার 18 লক্ষ। তো এখানেও আমি কম দেখছি, এখানেও আমি কম দেখছি 2023-এ, হ্যাঁ এখানেও আমি কম দেখছি। 33% ছিল, এখন সেটা 11% দেখানো হচ্ছে। 33% বেড়েছিল, এখন 11% বাড়ানো দেখা হচ্ছে। হ্যাঁ 11% এর জন্য যে গত বছর যেটা বাড়ানো হয়েছিল ওটা তো পরপর বাড়ানো, এখন একটা বেস এরকম এসে গেছে, এই বেসের উপরে 11% মানে 10 লক্ষ কোটি টাকার উপরে 11% আরো করা, তার মানে 11 লক্ষ কোটি টাকা হবে। আমি আসছি, কৌশিক বাবু আসছে, অশোকদাকে একটু সুযোগ দিই। অশোকদা, থেকে বাড়িয়ে আমি আমি নিজে বাজার করি, একদম মুদ্রাস্ফীতি কিছু এইখানেই কমেনি। দরকার। এখন চাল মোটামুটি যে চালটা খাই আমি তার দাম 70 থেকে 75 টাকা। না, এর আগে দেবদাস বাবু ছিলেন তো বিজেপির, তিনি বলেছিলেন সবই কি কেন্দ্রের জন্য নাকি, রাজ্যের কিছু করার নেই? না না, করার তো নিশ্চয়ই আছে। এবার আমি যে ডালটা খাই সে ডালটার দাম হয়ে গেছে 120-130 টাকা, আর পাচ্ছি না। ওষুধেরও খরচ কি বেড়ে গেছে। এগুলো এগুলো তো মানতে হবে, এগুলো মেনে নিন। আজকে হেলথ সেক্টরের জন্য একটা কথাও বললো না এখানে, পার্টিকুলারলি যাদের দরকার, যে সিনিয়র সিটিজেন বলুন বা এমনি যারা অন্য গ্রামাঞ্চলে যারা টিউবারকুলোসিসে ভুগছে বা অন্য কোনো রোগে ভুগছে, তাদের জন্য কিছু ভাবুন। একটু কথা বললে তো ভালো লাগবে। হবে, মোদি যখন হবে। ক্ষমতায় আসবেন আচ্ছা। তখন হবে, এবারে জুলাই একটু মাসে। বলি। কৌশিক বিশ্বাস, এখনই এত আনচান করার তো দরকার নেই, উচ্চাটন করার দরকার নেই। আরে, আরেকটা কথা বলছি, 2024-এ কালকে ট্রাইবালদের জন্য একটাও কথা বলেনি। না বলবেন না, 2024-এ জুলাই মাসে আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন, তখনই তো হবে। দেখুন এবার ইউপিএর আমলে ডাবল ডিজিট ছিল, সেটা এখন মাত্র 5%, and এটা আরবিআই যে ঠিক। ওনার কথার কত বড় ফ্যালাসিটা দেখুন। উনি বললেন যে না, এই কর কাঠামো তো এখন বানানো হয় না, এটা এক্সপেন্ডিচার বাজেট। এই মাত্রই আমরা দেখলাম মাননীয় অর্থমন্ত্রী বললেন যে কর কাঠামোর স্ট্রাকচার করে স্ল্যাবটা বাড়ানো হয়েছে, ফলে প্রথমেই বিজেপি প্রতিনিধি ভুল বললেন। নাম্বার 1, নভেম্বর 2023-এ ভারতবর্ষের ইনফ্লেশন রেট ছিল 8.7% মোর দেন নভেম্বর 2022। আমি পুরো তথ্য নিয়ে বলছি। ডিসেম্বর 2023-এ আমাদের ফরেন রিজার্ভ ডেপ্ট ছিল 639.29 বিলিয়ন ইউএস ডলার, যেটা গত 3 বছরের মধ্যে সর্বাধিক। ডিসেম্বর 2023-এর 31 তারিখে ভারতবর্ষের বেকারিত্বের পরিমাণ ছিল 10.1%। তারপর উনি কি ফিসকাল ডেফিসিট শোনাচ্ছেন, কি ফিসকাল ডেফিসিট শোনাচ্ছেন? আসল না, কিন্তু ওনাদের উনি বলছেন ইউপিএ আমলে ডাবল ডিজিট ছিল, এখন 5-এ এসে পৌঁছেছে। আমলের সময়ের যে ইকোনমি, ভারতবর্ষে 10 বছরের ইকোনমি তো খুব স্বাভাবিকভাবেই বাড়বে। ওনারা রাজ্য সরকারের টাকা এতগুলো মেরে দিচ্ছেন, আমাদের 1 লক্ষ কোটি টাকা মেরে বসে আছেন, ফলে ওনাদের হাতে অর্থরাশি তো থাকবেই। আসল বেসিক ব্যাপারটা হচ্ছে যে ওনারা কিছুই ডেলিভার করতে পারেননি গত 3 থেকে 4 বছরে। সেই জন্যে শুধু ভাবে কিছু তথ্য বলেছেন, তার কোনো ফিগার ওনারা দেননি বা দিচ্ছেন না। উনি আমাদের আরেকজন ইকোনমিস্ট আমাদের যিনি দাদা আছেন, উনি একদম রাইটলি পয়েন্ট আউট করলেন, হেলথ সেক্টরে এতগুলো ইস্যুস ছিল উইচ নিডেড টু বি অ্যাড্রেস টুডে অর অ্যাটলিস্ট আউটলাইন টুডে, তার একটাও ওনারা উচ্চারণ করলেন না, একটাও। আমার কি মনে হয় জানেন, আমি একটা রাজনৈতিক বক্তব্য এখানে একটু ছোট করে রাখতে চাইছি। হয় ওনারা জানেন যে ওনারা আর ফিরবেন না, অথবা ওনারা জানেন যে এগুলো ইলেকশনে আমরা ব্যবহারই করব না, কেবলমাত্র ইমোটিভ ইস্যু নিয়ে ব্যবহার করব। 2014 সালে ব্লেনচিটি বলে একজন চিকিৎসক একটা দুর্দান্ত পেপার, সেটা আপনার পাবমেডেও আছে, দেখবেন যে যখন ইমোশন খুব বেশি কাজ করে তখন কগনিটিভ রিজনিং কিভাবে কমে। তাহলে ওনারা হয়তো ভেবেই বসে আছেন যে আমরা এবার ইমোশনটাকেই কাজে লাগাবো, ফলে যে স্বাস্থ্য যাক, শিক্ষা যাক, বাকি যা কিছু যাক, এই বাজেটটা তারই প্রতিফলন। আগরওয়াল স্যার, দেখুন, আমি আবার রিপিট করে বলছি, রিকোয়েস্ট করে বলছি যে এই সময়ে আজকে যখন আমরা বসে আছি, আমাদেরকে আর্থিক বিশ্লেষণ যখন আমরা করব তখন আমাদেরকে দুটো অ্যাঙ্গেল দিয়ে করতে হবে। যে 10 বছর আগে যে ইউপিএ সরকার ছিল আর এখন বর্তমানে
10 বছর যে না, এখানে আমি প্রতিবাদ করছি 10 বছর আগের সঙ্গে না, আপনি আপনার গত এত বছরের আলোচনা করুন। আমাদেরকে কম্পেয়ার করে দেখা উচিত যে কোথায় এসেছি আমরা। আজকে 10 বছর আগে সারা পৃথিবীতে আমরা ছিল অ্যামংস দি বটম 10%, বটম 10। সেখানে আজকে আমাদের যে অর্থনীতির যে অবস্থা, উই আর ইন দ্য টপ 5, উই আর দ্য 5th লার্জেস্ট, এবং থার্ড হবেন কয়েক বছরের মধ্যে, এরকম দাবি করেছেন। ইকোনমিক গ্রোথে যখন দেখছি আমরা, ইকোনমিক গ্রোথ গত বছর আমাদের ছিল 7.2%, সেটা এবারে যেটা এস্টিমেট করা হয়েছে সেটা দেখা যাচ্ছে 7.3%। তার ইকোনমিক গ্রোথ আপনার বাড়ছে। আর আপনার ইকোনমির আগামী দিনে যেরকমভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেরকম ইকোনমিক ম্যানেজমেন্ট করা হচ্ছে, ইকোনমি ইজ প্রজেক্টেড টু বি দ্য থার্ড লার্জেস্ট বাই 2027। কাজেই দেশের মধ্যে আপনি এখন এই যে ইকোনমিক গ্রোথের, এটা তো ইন্টারন্যাশনাল তথ্য বলছেন আপনি একদম। না, ইন্ডিয়ার যে ইকোনমিক গ্রোথ, এটা 7.2% ছিল, সেটা এবারে 7.3%। এটা তো ইন্টারন্যাশনাল নয়, এটা তো আমাদের ডোমেস্টিক। আর ইন্টারন্যাশনাল পজিশনের মধ্যে আমাদের যে স্থিতি আছে সেটা আমরা থার্ডে গিয়ে পৌঁছবো। আগে ইউপিএর আমলে 10th পজিশনে ছিলাম ওয়ার্ল্ডে, সেটা এখন আমরা 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এটা বলছেন আপনারা। আর আগামী দিনে আপনি বললেন নিচের দিক থেকে 10, তাই তো বললেন উনি। কিভাবে নিচের দিক থেকে 10? আপনি বললেন নিচের দিক থেকে 10, কিভাবে নিচের দিক থেকে 10? আত্মহত্যা করছে, কিভাবে নিচে 1 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে গত 10 বছরে, 1 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। আপনাদের ইকোনমি ভেঙে পড়বে। ওকে, আসছে ডক্টর গঙ্গোপাধ্যায়ের কাছে যাবো এই কারণেই। শুধু কি রাজনীতি হচ্ছে? আসছে। কোথায় লাস্ট টেনে ছিল? মনমোহন সিং এর 2009-10 কত ছিল আমাদের গ্রোথ? শুধু কি রাজনীতি হচ্ছে নাকি ডক্টর গঙ্গোপাধ্যায় কিছুই কি উন্নতি হয়নি মোদী সরকারের আমলে? এমনি আমি আসছি। পরশুদিন চিফ ইকোনমিক অ্যাডভাইজার যে ইকোনমিক রিভিউ রিপোর্ট দিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার যেখানে দিয়েছে, সেখানেও তো আবার লিখিতভাবে আমরা যে অর্থনীতির দিক থেকে তৃতীয় স্থানে পৌঁছবো, এটা কি কারচুপি করে নাকি গোটা বিশ্বের মধ্যে? একটা জিনিস বলি, ওনারা তো গোল কিছু হয়নি বললে ভুল বলা হবে। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হয়েছে সবচেয়ে বেশি, করাপ্টেড পিপলদের এলিমিনেট করবার চেষ্টা করা হচ্ছে, এই গভর্নমেন্ট করছে। কিন্তু সব সেকশন অফ করাপশন, কোনো এখানে পার্টিকুলার দেখে করা হচ্ছে। করাপশন তো সব জায়গায়, এভরি স্টেপে রয়েছে। সেই জায়গাটাতে এরা আগিয়ে এসেছে। এই গভর্নমেন্ট করাপশন লোককে ধরবার জন্য এগিয়ে আসছে। কিন্তু যারা করাপশন করে অন্য জায়গায় চলে গেছে, পালিয়ে গেছে, বা ইন্ডিয়ার মধ্যে থেকে কালার চেঞ্জ করেছে, তাদের ব্যাপারে তো কোনো পদক্ষেপ গভর্নমেন্ট নেয়নি। কেন নিচ্ছে না? তার জন্য ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই। না, সেই ক্ষতি কিভাবে পূরণ হবে? সেই ক্ষতি পূরণ করতে ওনারা চাইছেন কোনো, ধরুন আজকে ধরুন এখানে পলিটিক্স যেটাকে বলা হচ্ছে, পলিটিক্স আর ইকোনমিক্সকে একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি, ধরুন যে টাকা করাপশন হয়েছে বলে বিভিন্ন জায়গায় রেড বা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে, যে ও চোর, বলা হচ্ছে ও চোর, কিন্তু আমার ঘরের ছেলে যে চোর সেটা আমি একবারও বলছি না। এইটার ফলে হচ্ছে কি, যে এই যে বাজেটটা করেছে, এই বাজেটটাতে ধরুন সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেয়েদের নিয়ে ভাবছেন। কারণ মহিলারা ধরুন একটু যদি হেল্প পায়, সঙ্গে সঙ্গে বলবো তো আমাকে হেল্প করতে, আমি ওকে ভোট দেবো। এই ভোট সব দলই মহিলাকে টার্গেট করে, ভোট ক্যাচিং বাজেট হয়েছে, কৃষকদের টার্গেট করে, বাজেট হয়েছে। কিন্তু এটা কতদিন এই দিয়ে মানুষকে বোকা বানানো যাবে সেটা আমি জানি না। আমি রাজনীতি, মানুষকে বোকা বানাচ্ছেন আপনারা, এই অর্থনীতি মানুষকে বোকা বানানোর না, এটা আমি কোনো এই যে বলছেন না, অশোক দ্বারা বলছেন না যে কৃষকরা আত্মহত্যা করছে, খেতে পারছে না, চাকরি নেই, তাহলে আমরা অর্থনীতিতে তৃতীয় স্থানে যাব কি করে? ডক্টর গঙ্গোপাধ্যায় ইজ এ হাইলি লার্নেড পারসন, অ্যান্ড উনি যে কথাটা বলছেন এটাকে জেনারেলাইজ করে দেওয়াটা ঠিক হবে না। উনি কারাপশনের কথাটা তুললেন। এই কারাপশনের মধ্যে আজকে 10 বছর এনডিএ গভর্নমেন্ট একটাও কি সিঙ্গেল কারাপশনের চার্জ এই সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে কেউ আনতে পেরেছে? whereas ইউপিএ সরকারের মধ্যে সবাই না, বলতে দিন না প্লিজ, অ্যালাউ মি টু ঠিক এনডিএ গভর্নমেন্ট একটা আপনি কারাপশন চার্জ দেখাতে পারছেন না, whereas ইউপিএ গভর্নমেন্টে ইট ওয়াজ ফুল অফ কারাপশন, এভরিবডি নোজ। আর আজকে তারপরে আপনি বলছেন যে যারা ব্যাংকের টাকা নিয়ে বাইরে চলে গেছে,
আপনি সোজাসুজি বলুন, এর মধ্যে যে 2-3 জন যাদের নাম আছে, নীরব মোদী আছে, মালিয়া আছে, বা আরো একজন দুজন মানে ওই চক্সি আছে। না, না, শুনুন, 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 এটা কোন সময় আচ্ছা, 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 এরা কোন শেষ সময় করুন। টাকা নিয়েছিল? অজিত পাওয়ারকে বলেছেন না, না, সবচেয়ে তার বড় চোর। ডক্টর মনমোহন সিং এর, ডক্টর মনমোহন সিং, পি চিদম্বরম, এরাই যে ব্যাংকে রিকমেন্ড করে এদেরকে টাকা ধার করিয়ে দিয়েছিল। এখন তাদেরকে ধরিয়ে নিয়ে আসার যে ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো যে আছে, সেই হিসাবে তাদেরকে ধরে নিয়ে আসার এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টেকিং অল দি নেসেসারি স্টেপস। না, একটা কথা আমি বলি। আর দেখবেন তাদের শাস্তি, আর এখানেও যারা আছে তাদের যে না, সেটাই তো মধ্যবিত্তকে চোকাতে হচ্ছে। মালিয়ার সমস্ত অ্যাসেট আমি শুধু বিজেপির দুর্নীতি বলছি না কৌশিক বাবু, আপনাদের দলের বিরুদ্ধেও, নেতাদের বিরুদ্ধেও, মন্ত্রীদের বিরুদ্ধেও প্রচুর কোটি কোটি টাকা দুর্নীতি, সবটা মিলিয়ে ভারতীয় অর্থনীতিতে ক্ষতি হচ্ছে কিনা তাদের অ্যাসেটগুলো সমস্ত সিজ করা হয়েছে, আবার ওদেরকে ধরে এখানে নিয়ে আসা, সেখানে আমরা সব থেকে ক্ষতি হচ্ছে কিনা আমাদের। আমি একটু বলি হ্যাঁ, কৌশিক বাবু, এটা তো নিশ্চিত যে ভারতবর্ষে যে একটা প্যারালাল ব্ল্যাক ইকোনমি চলে, যেটা কেউ কেউ বলেন 63,000 কোটি টাকা, এর বিভিন্ন ফিগার্স দেখতে পাওয়া যায়। এই প্যারালাল ব্ল্যাক ইকোনমিটাকে যদি আমরা মূল ইকোনমির সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে সেটা দেশের পক্ষে অত্যন্ত মঙ্গল, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যেটা দেখছি এবার জিএসটি কালেকশন করার পর গব্বর সিং, শুনুন, গব্বর সিং ট্যাক্সটা নেওয়ার পর আপনারা তো রাজ্যগুলোকে ভাতে মারার প্ল্যান করে রেখেছেন, সেটা কেন বলছেন না? সেই টাকাটা বলছেন না, কোথায় রাজ্য? আমাদের 1,15,000 কোটি টাকা দিন। আমি যেটা বলতে দিচ্ছিলাম, আজকে দাদা এটা আসছি। যে 1 লক্ষ কৃষক গত 10 বছরে আত্মহত্যা করেছে।